মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আরেকটু দেই, এটাও আরেকটু দেই। হয়ে গেছে, আশা করি এটা খেলে নিশ্চয়ই কাজে দেবে ওর। সেলিন, তুমি কি করছো? কিছু না, নতুন একটা রেসিপি বানানোর চেষ্টা করছি। এমন অদ্ভুত উপাদান দিয়ে কি এমন রেসিপি বানাচ্ছ? এতে কি কি উপাদান আছে জানো? সামান্য ক্যারব আছে, গুড় আছে, আখরোট, ভুট্টা, বাদাম, আদা, আরো অনেক কিছু। ওহো, এমন রেসিপি কখনো দেখিনি। আচ্ছা, কথা না বলে খেয়ে দেখো। কি এটা? কেমন? সেলিন, এটা অনেক বেশি মিষ্টি, তাই কেউ খেতেই পারবে না। অন্য কেউ খাওয়ার জন্য আমি এটা বানাইনি ওরহান, আমি শুধু তোমার জন্যই বানিয়েছি। স্পার্মের সংখ্যা বাড়ানোর জন্য? দাও, সবটুকু খাবো। পরে আবার খেও। না, এখনই সবটুকু খাবো।
এটা খাওয়ার পর থেকে আমার পেট ব্যথা করছে। আমি তোমাকে সবটুকু খেতে নিষেধ করেছিলাম। কি মনে হয় কাজ হবে? আগে তো কাজ করতে হবে। চলো শুরু করি। চলো। ভাইয়া কি ভাইয়া কি হয়েছে? আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, খুব ভয় লাগছে। আজ তোমাদের সাথে ঘুমোতে পারি? না, না, পারো পারো না। না। আচ্ছা শোনো এলিপসো, তুমি তো এখন বড় হয়ে গেছো, তাহলে এখন কেন স্বপ্ন দেখে ভয় পাবে বলো? আচ্ছা এসো 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 সেলিন, তুমি কি বলছো? এসো। আরে সরো, আরে সরো না। সরেছি, যাও এসো। যাও। এবার আমাকে বলবে তুমি কি দুঃস্বপ্ন দেখেছো? আরে না না, দুঃস্বপ্ন কখনোই রাতের বেলা বলতে হয় না। আমি সকালে সবাইকে বলবো। তুমি সবকিছুই বোঝো, অথচ স্বপ্ন দেখে ভয় পাও। পাকা বুড়ি একটা। এবার ঘুমো। ওঠো 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 ওঠো। আস্তে ওঠো, আস্তে। দেখি আস্তে। সাবধানে। দাঁড়াও, আমি করছি। আরে আস্তে, দেখো কোনো শব্দ না হয়। যাও যাও। হায়দারিম, এত রাতে এখানে কেন? কিছু হয়েছে? না, আমার ঘুম আসছে না। তাহলে আমিও ঘুমোবো না হায়দারিম। বলেছিলাম আমরা সুখে দুঃখে একসাথে থাকবো। কিন্তু আমার কারণে তুমি আপত্তি করো না। তোমার পাশে বসে সারা রাত তোমার কষ্টের কথা শুনবো। প্লিজ তুমি নিষেধ করো না। বলো কি হয়েছে হায়দারিম? না আইফেরিম, বললাম তো কিছু হয়নি। হায়দার, দয়া করে আমাকে সত্যি কথাটা বলো। দেখো, সবার সাথে মিথ্যে বলতে বলতে আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। তোমার কোনো সমস্যা হলে আমাকে প্লিজ খুলে বলো। আমি সত্যি বলছি আইফেরিম, কিছুই হয়নি। কিন্তু তোমাকে তো স্বাভাবিক লাগছে না। ঘুমোয়নি বলে বাদ দাও। বাদ দিতে পারবো না হায়দার। তোমার কষ্ট আমারও কষ্ট, আমি শুনবই। আমার পুরনো পরিচিত একটা ছেলে একটা ব্যাপারে ঝামেলা করছিল, এখন ঠিক হয়ে গেছে। এখন আর ঝামেলা নেই, ঠিক আছে। ঠিক আছো? সত্যি বলছো? সত্যি আইফেরিম, তুমি পাশে থাকলে আমি সবসময় খুব ভালো থাকি। শুনে খুব খুশি হলাম হায়দারিম। আমার আইফেরিম। আম্মা, ওই ওরহান, ভয় পেয়ে গেছি। চিৎকার করছো কেন? চিৎকার তো করিনি আম্মা। তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুমোওনি কেন? এলিপসুকে ওর ঘরে দিয়ে এসেছি। ওই এলিপসু এত রাতে তোমার ঘরে কি করছিল? এলিপসু নাকি খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে। কিন্তু তুমি এত রাতে না ঘুমিয়ে এখানে বসে আছো কেন? আমি ঘুমোতে পারছি না। কেন? ঘুম আসছে না ওরহান, জানি না কেন। যাও
আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ঘরে যাও। আচ্ছা আমি এখন আসি। যাও, অনেক রাত হয়ে গেছে, যাও। শুভরাত্রি। যাও এবার, আর কথা বাড়াতে হবে না, যাও। তুমিও যাও, ঘুমানোর চেষ্টা করো ঘরে গিয়ে। কি করছো সেলিন? কিছু না, এই তো মোবাইলে একটু গেম খেলছিলাম। তুমি কার সাথে কথা বলছিলে? আম্মার সাথে। আমার সাথে মানে? উনি এখনো ঘুমোননি? না, ঘুমোয়নি। ঘুম নাকি আসছে না। আচ্ছা বাদ দাও, চলো শুরু করি। ওরহান থামো। কি? আমার না ঘুমোলে কিছুই হবে না। কোথায় যাচ্ছ? ওরহান, কি ব্যাপার, তোমারও কি ঘুম আসছে না? না আম্মা, তা না। আমার ঘুম পেয়েছে ঠিকই, কিন্তু তোমাকে নিয়েও আমার চিন্তা হচ্ছে। কেন? কেন মানে কি আম্মা? তুমি এখানে একা বসে আছো আর আমি ঘরে নিশ্চিন্তে আরাম করে ঘুমোতে পারবো? ওই আমার জন্য তোমার চিন্তা হচ্ছে। আমার চিন্তায় ঘুমোতে পারছো না। ওরে আমার লক্ষ্মী ছেলেটা। যাও আম্মা, ঘরে যাও, বসে থেকো না। আর এখানে ঘুমিয়ে পড়লে শরীর ব্যথা করবে। ওরহান, বললাম তো আমি ঘুমোতে পারবো না বাবা। কেন? কারণ সন্ধ্যায় আমি অনেক চা খেয়েছি, তাই ঘুম আসবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ছেলে এখন তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেবে। এসো এসো তো আম্মা, তোমাকে আমি এখন গান শোনাবো, রূপকথার গল্প শোনাবো। কাছে এসো। ওই তুমি তোমাকে ছোট বাচ্চা বানিয়ে দিচ্ছ ওরহান। আম্মা, ছোটবেলায় তো তুমি আমাকে গান শুনিয়ে ঘুম পাড়াতে, এখন আমি তোমাকে ঘুম পাড়াবো। হ্যাঁ, আর তোমাকে আমি গান শোনাবো। এসো। দাঁড়াও, ভালোভাবে শুয়ে নে। এসো আম্মা, আমি তোমাকে একটা গান শোনাচ্ছি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই চোখ পেতে বসো, বাটা ভরা পান দেব চোখ পেতে বসো। আমার চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যাও। ওরহান! ওরহান! ওই ভাইজান, কটা বাজে? জানি না তো ওরহান। মামা, তুমি এখনো তৈরি হওনি? মামা আমি এখনই। আচ্ছা তুমি কেমন ছেলে বলো তো? গতকালও আসোনি, আজকে এখনো তৈরি হওনি। আমি তোমার কথা ভেবেই আমার বোটে অতিরিক্ত কোনো লোক নেইনি। মামা, গতকাল আমার জরুরি কিছু কাজ ছিল, তাই যেতে পারিনি। আমি এখনই তৈরি আচ্ছা হচ্ছি। হয়েছে, লাগবে না। তুমি বরং তোমার জরুরি কাজ করো, আমি আসছি। ওনার কাজ ছিল। একটু দেরি হয়েছে বলে এভাবে মেজাজ দেখাতে হবে? চুপ চুপ, কথা বলবে না। কেন? ভাইজান, নাস্তা না করে তুমি কোথায় চলে যাচ্ছ? নাস্তা করব না। সেলিন, তুমি কখন উঠেছো? এখনই। এই দাঁড়ো দাঁড়ো, কি হয়েছে বলো তো? কিছুই হয়নি। সেলিন, কিছু একটা তো হয়েছে, তোমার মুখ গম্ভীর। ওরহান, আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভেষজ ওষুধ বানিয়েছি, তোমাকে খাইয়েছি। তুমি কি করেছো? তোমার আম্মার সাথে গিয়ে ঘুমিয়েছো। সেলিন, তুমি তো বলেছো আমাকে ঘুম পাড়াতে। বলিনি ওরহান, এটা বলিনি। আচ্ছা ঠিক আছে সেলিন, রাগ করো না। নাস্তা করার আগ পর্যন্ত কিছু সময় আছে, সময়টা কাজে লাগানো যায়। নিশ্চয়ই ডার্লিং। সত্যি বলছো তো? ওরহান, ওরহান, কি? যাও বাজারে গিয়ে রুটি নিয়ে এসো, জলদি।
জেনেব, কয়টা বাজে? আমাকে উঠতে হবে। হ্যাঁ আমি জানি তো ফাতি, তুমি জেগে আছো? আরো অনেক আগেই ঘুম ভেঙেছে। কতক্ষণ ধরে সজাগ? যখন তুমি সোফা থেকে চুপি চুপি আমার পাশে এসে শুয়েছো তারও অনেক আগে থেকে। জেনেব, চুপ করো, চুপ। জলদি রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। জেনেব তুমি তো প্রেগন্যান্ট, তাই আমি সোফায়। আমি জানি আমি প্রেগন্যান্ট ফাতি, বারবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু জেনেব, আমি এই ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। থামো। মুকাদ্দের, কি ব্যাপার? তোমরা দুজন মিলে কোথায় যাচ্ছ? এমনি একটু বাইরে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ আম্মা, প্রথমে আমরা দুজন মিলে বেশ কিছু কেনাকাটা করব, এরপর বাইরে কোথাও বসে লাঞ্চ করব। হ্যাঁ মুকাদ্দেস, কদিন ধরেই দেখছি তোমরা দুজন অনেক কেনাকাটা করছো। মানে অনেক দিন পর আমার টাকাগুলো আগের মতো খরচ হয়ে যাচ্ছে। ফেহমি, এটা তুমি কি ধরনের কথা বললে বলো তো? তাছাড়া যেখানে আমার অসহায় বোনটা সামনেই দাঁড়িয়ে আছে, কি ভাববে বলো তো? তুমি ভুল ভাবছো, আমি খুবই খুশি বোনের সাথে তোমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে একটা ব্যাপার কি জানো, হঠাৎ করে তোমাদের এই সুসম্পর্ক আমার মনে একটু সন্দেহ তৈরি করছে। খুব কষ্ট পেলাম, আমাকেও সন্দেহ করছো? তুমি হয়তো ভালো আছো, তবে চারপাশটা নিয়ে সন্দেহ আছে, বুঝেছো? তাই পরিবেশের প্রভাবে তুমি হয়তো যে কোনো সময় বদলে যেতে পারো। আম্মা শুনুন, ও যেহেতু আমার বোন, আমার মতো হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? মুকাদ্দেরের কথা জানি না, তবে তোমার কেনাকাটা, তোমার স্পা, ব্যায়াম, বডি ম্যাসাজ, পার্টি, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া, এছাড়া আম্মা আপনি কিন্তু অনেক বেশি বাড়িয়ে বলছেন। মুকাদ্দের, তুমি কিছু মনে করো না, আমার এখন এসব ব্যাপারে তোমাকে নিয়েও চিন্তা হচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না সুলতানা, আমি ঠিক আছি। এসো মুকু, চলো। ওর এসবে আমিও ক্লান্ত, তবে আমি ওকে এক মুহূর্ত একা ছাড়বো না, কারণ ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। মুকু আসছে, মুকু আসছে। ওদের কাণ্ড দেখুন আম্মা, আমরা আছি ঝামেলায় আর ওরা নিজেদের নিয়ে ব্যস্ত। তুমি যে উকিলের কথা বলেছিলে, ওনাকে ফোন করেছিলে? আপনি চিন্তা করবেন না আম্মা, এ ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা, ওনার সাথে কথা হলে আমাকে জানিও। অবশ্যই অবশ্যই আম্মা। আমি একটু বাইরে গিয়ে হেঁটে আসি। গত কয়েকদিনের ঘটনায় আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা আসুন, সন্ধ্যায় কথা হবে। ফাতি স্যার, গোজদে নামে একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চাইছে। এখন দেখা করার জন্য কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে বেতুল? না, কিন্তু বলেছেন খুব জরুরি বিষয়। আল্লাহ আল্লাহ, কে সে? জিজ্ঞেস করেছি, বলেননি, শুধু বলেছেন একজন উকিল। এবার বুঝেছি, সেলিম পাশা ব্র্যান্ড কিনতে চায় এমন কোন একটা প্রতিষ্ঠানের উকিল হতে পারে। কি করব, আসতে বলবো? হ্যাঁ নিশ্চয়ই, পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আসুন। মিস্টার ফাতি, কেমন আছেন? ভালো আছি। গোজদে কারাসো। শুনে ভালো লাগলো, বসুন। আচ্ছা, আমি শুরু করছি। আমরা এখন কোনো ধরনের অফারই গ্রহণ করছি না। খুব দ্রুতই কাজের কথায় চলে এসেছেন। ঠিক কোন অফারের কথা বলছেন বুঝতে পারিনি। আমি আমাদের সেলিম পাশা ব্র্যান্ডের কথা বলছি। মিস্টার ফাতি, আমি ব্র্যান্ডের কথা বলতে আসিনি, সেলিমের কথা বলতে এসেছি। এর মানে? সেলিম আপনার ছেলে না। সত্যি বলতে আমি আপনাকে ডিনারে ইনভাইট করে এ ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যখন কাজের কথা শুরু করলেন তাই বলতে বাধ্য হয়েছি। তবে আরও অনেক ইম্পর্টেন্ট কথা আছে, তাই বাইরে কোথাও বসে যদি বলি বিষয়টা আপনার জন্যও ভালো হবে। তাছাড়া আমার ক্লায়েন্ট আমার এখানে থাকাটা পছন্দ নাও করতে পারে। আমাকে ফোনে বলতেন। যদি ফোন করতাম তাহলে হয়তো বিষয়টার গুরুত্ব আপনাকে ভালোভাবে বোঝাতে পারতাম না। খুব নিরিবিলি পরিবেশে কথাগুলো বলতে হবে, এর কারণ হলো আপনার পরিবার আর আপনার ভালোর জন্য। কি খবর তোদের? গুড মর্নিং। জেইনেব, তুই ঠিক আছিস তো?
কি ব্যাপার, এরতান আবার কোনো ঝামেলা করেছে? না, আরো খারাপ কিছু হয়েছে। জেইনেব, বলতো কি হয়েছে? কি হয়েছে আমাকে খুলে বল। বল এবার। হ্যাঁ, শুরু করো। মেতে ডার্লিং, আমরা দুজন একটু একা কথা বলতে চাইছি, তুমি বাইরে যাবে প্লিজ? কেন, আমি কি ওর বন্ধু না? মেতে, বুঝেছি তোমাদের মেইলি ব্যাপার। আমি শুনে কি করব? আমি কিচেনে যাই। আসছি আমি। খুব ভয় লাগছে, বল কি হয়েছে? ফাতি প্রতারণা করছে। কি? ফাতি তোর সাথে? চুপ। ফাতি, তাহলে তুই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বললি কেন? ওর সামনেই তো কথা বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুই কি বলতে চাইছিস সেটা আগে খুলে বল। এটার খুব জোরালো প্রমাণও আছে। খুব জোরালো প্রমাণ আছে? সেটা কি বল। অনেক দিন হলো এক বিছানায় আমরা থাকছি না, মানে একসঙ্গে ঘুমোই ঠিকই, কিন্তু সকালে উঠে দেখি ফাতি নেই, ও সোফায় কে ঘুমোচ্ছে। ও আমাকে আগের মতো আর ভালোবাসে না। যে সব সময় কাজে যাওয়ার সময় ঘড়ির অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যেত, আর এখন অ্যালার্মের আগেই উঠে যায়। মানে ও আমাকে আর পছন্দ করে না, কারণ আমি এখন মোটা, কুৎসিত, বিরক্ত তো লাগবেই। জেইনেব, এসব কি ধরনের কথা? আল্লাহ আল্লাহ, দেখ এই ধরনের কথা আর কখনো মুখে আনবি না। তুই এখন প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট অবস্থায় তোকে দেখতে আগের চেয়েও বেশি সুন্দর লাগে। এবার প্রতারণার কথাটা বল। তোকে তো পুরো বিষয়টা খুলে বললাম ফাদিক। মানে তুই প্রেগনেন্ট বলে ফাতি এখন তোর সাথে প্রতারণা করছে, তাই তো? আমি মোটেও বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস তোর ব্যাপার, তবে আমি এই ব্যাপারে নিশ্চিত। আমি ইন্টারনেট থেকেও জেনেছি প্রেগনেন্ট অবস্থায় বেশিরভাগ মেয়েরাই তাদের স্বামীর কাছ থেকে প্রতারণার শিকার হয়। জেইনেব শোন, তুই কেন ইন্টারনেটের এসব লেখা বিশ্বাস করছিস? ফাতি কি এমন ছেলে? ফাতি কেমন এই মুহূর্তে অন্তত বলতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে বদলে গেছে। এসব তোর মনের ধারণা, তাই না? কারণ তোর মনে হচ্ছে তুই এখন প্রেগনেন্ট বলে ফাতি তোকে অবহেলা করে তোর সাথে প্রতারণা করছে, অথচ প্রতারণার কোনো প্রমাণই নেই। এটা কেউ বিশ্বাস করবে না। আমি প্রেগনেন্ট, অনেক মোটা, কুৎসিত, হরমোনের কারণে চেহারাও দিন দিন বদলে যাচ্ছে। যথেষ্ট না? কি হলো এবার? কিছুক্ষণ ভেবে তুই বল আমি ঠিক কিনা। আচ্ছা এক মিনিট, আমার কথা শোন। এখানে কি ভাববো? ভাবার মতো কিছুই নেই। তোর এসব কথা আমি মোটেও বিশ্বাস করি না জেইনেব। তুই অনেক সুন্দর, প্রেগনেন্ট অবস্থায় আরো বেশি সুন্দর। তুই আমার দেখা সবচেয়ে সুন্দরী প্রেগনেন্ট মেয়ে। তুই বলছিস প্রেগনেন্ট বলে ফাতি তোকে অবহেলা করছে, তোর সাথে প্রতারণা করছে। বিশ্বাস করি না, নিজের চোখে দেখলেও বিশ্বাস করবো না, শুনলেও করবো না, কোনোভাবেই করবো না। তুই ওকে কতটা চিনিস? এত বিশ্বাস কেন? ফাদিক, মনে হচ্ছে তুই ফাতির পক্ষের উকিল। আল্লাহ আল্লাহ, ফাতি এমন করবে না। কেন, ওকে মানুষ না? তুমি আমাদের দিকে তাকিয়ে আছো কেন? মেতে নিজের কাজ করো। উঠলাম। কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি। আসলে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। তুই হচ্ছিস ফাতির পক্ষের উকিল। ফাতি এমন কাজ কখনো করবে না। আর জেইনেব সব কথা মনের ভুলে বানিয়ে বানিয়ে বলছে, তাই না? জেইনেব আমার কথা শোন। না, শুনবো না। তোর এখানে আর কখনো আসবো না। ও ঠিকই বলেছে, ব্যাপারটা সত্যি হতে পারে। সব অপদার্থ। কি হয়েছে? উফ, তোমাকে বলে আর কি হবে মুকাদ্দের? এখানে সবাই দেখছে অপদার্থ। এবারও কাজ হয়নি? না, হয়নি। এখানে ডাক্তাররা সবাই অনেক ধনী আর নার্সরা সবাই অনেক সৎ। আমার একটা ব্যাপার মাথায় আসছে না, এত বড় একটা হসপিটালে ঘুষ নেওয়ার মতো কি একজন লোকও নেই? আমাদের আশেপাশে সবসময় ভালো মানুষই থাকে, কিন্তু দরকারের সময় খুঁজে পায় না। এটাই দুর্ভাগ্য। থামো, তোমার মতো বৃদ্ধ মহিলার কাছে ভাগ্য কখনোই সহায় হবে না। শুরু যখন করেছি কাজটা শেষ করেই ছাড়বো। ওই রিপোর্টটা চেঞ্জ করবই। আমিও কাজটা করতে চাইছি, কিন্তু কোনোভাবেই তো আমরা সুযোগ পাচ্ছি না। মনে হয় এত বড় একটা কাজ আমরা সহজেই করতে পারবো না।
আল্লাহ, তোমার দরবারে আমি দুহাত তুলে সাহায্য চাইছি, তুমি আমাদের সহায় হও। এই বাচ্চাটাকে ওর বাবা মার কাছ থেকে তুমি আলাদা করো না, ওদের এত সুন্দর পরিবারটা যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়, সাহায্য করো ইয়া আল্লাহ। আল্লাহ, তুমি তো জানো আমার মনটা কতটা পবিত্র আর কতটা সহজ সরল মনের মেয়ে আমি, তাই তুমি এমন একজনকে আমার সামনে এনে দাও যার মাধ্যমে আমি আমার সমস্যার সমাধান করতে পারি, প্লিজ। যদিও এমন দোয়া কখনো শুনিনি, তবু আমিন। মুকাদ্দের, আমি আল্লাহর কাছে যাই চাই না কেন, তোমার তাতে কি? সেই তো। দেখো কে ওই ছেলেটা কি বারবার আমাদের দেখছে? ও আমাকে দেখছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ও তো তোমাকেই দেখবে, কারণ ওর জন্য তো তুমিই যোগ্য। হ্যাঁ। দেখো ছেলেটা বারবার এদিকেই তাকাচ্ছে। হ্যাঁ দেখেছি। আরে দেখেছি মানে কি, তোমার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? খুব হ্যান্ডসাম। আমি এখনই ওকে মজা দেখাচ্ছি। কি করছো তুমি? ওকে কিছু বলবে না? আরে আমি কেন ওকে কিছু বলবো না? এই ছেলে বাজে দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছে। এটাই তো সুযোগ। তোমার লজ্জা বলে কিছু নেই, মান সম্মান বলেও কিছু নেই, তোমার দিকে তাকাতে কথা বলতে ঘৃণা হচ্ছে মুকাদ্দের। এসব তুমি কি বলছো? তুমি তো একটু আগে দোয়া করেছো আমার সামনে এমন একজনকে পাঠিয়ে দাও, হয়তো এই সেই মানুষটা। হ্যাঁ তো, হয়তো এই সেই মানুষটা, ওর মাধ্যমেই হবে, ওকে দিয়েই করাবো। এবার বুঝেছি। পেয়ে গেছি। দেখো, ভালো করে দেখো, ওকে চিনতে পারো কিনা। ও কানা নামিক নামের লোকটা না? এতদিন এটাই ছিল, কিন্তু এখন বধির, অন্ধ ও খোড়ানামিক হয়ে গেছে। তাহলে তুমিও নিশ্চয়ই বুঝে গেছো আমার এই এলাকায় এখন থেকে কেউ আর প্রভাব খাটাবে না। আমি সত্যি বলছি, আপনি ঠিক কাজই করেছেন। আমিন, খুশি হলাম। ওকে তোমরা নিয়ে যাও। আশা করি তুমিও আজকের মতো এই পরিস্থিতির সৃষ্টি করবে না। ড্রিলার হায়দারের বিরুদ্ধে কখনো কোনো কথা বলবে না। আপনি কি বলছেন ভাই? আমি কোন সাহসে আপনার বিরুদ্ধে কথা বলবো? কথাটা মাথায় রেখো, ভুলেও এই সাহস করো না, কারণ আগে তুমি একটা ভুল করেছো। ক্ষমা করে দিন ভাই, আর কখনো চিন্তাও করবে না। কিছু কাজ দ্বিতীয়বার করা যায় না, আর যদি করো আমি তোমার ওই জিহ্বাটা কেটে রাস্তার কুকুরকে খেতে দেব। নিশ্চয়ই করবেন ভাই। এখন যাও, এখানে যে ঘটনাটা দেখেছো তা সবাইকে ভালো করে বুঝিয়ে বলো। আমি শপথ ভেঙেছি, তাই এখন থেকে সবাইকে খুব সাবধানে থাকতে বলবে, কারণ ড্রিলার হায়দার ফিরে এসেছে। ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেক দিন ধরে এটা চাইছিলাম ভাই। কিন্তু আমি চাইনি। আইফের, তুমি আমার সাথে মিথ্যে বলেছো হায়দার। আইফের, আগে আমার কথাটা শোনো। না হায়দার, কিছুই শুনবো না, আর কিছু বলো না। এসব কথা আমি আগেও শুনেছি, আর এতবার শুনেছি যে
তুমি কি বলবে আর কিভাবে বলবে ভালো করেই জানি। আমার খুব কষ্ট হচ্ছে, লজ্জা হচ্ছে তোমাকে বিশ্বাস করার জন্য। আইফের, আইফের! আইফের দাঁড়াও, যেও না! এদিকে এসো। কে আমি? তুমি ছাড়া কি এখানে আর অন্য কেউ আছে? এদিকে এসো। এদিকে এসো, তোমার সাথে একটু কথা আছে। জলদি এসো, এসো এসো জলদি। হ্যাঁ, এবার বলুন আপনাদের জন্য কি করতে পারি? তুমি কিন্তু দেখতে খুবই স্মার্ট। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। বলছি যে তুমি কি এখানের সব জায়গায় আর সব রুমে যাওয়া আসা করতে পারো? হ্যাঁ, আমার যখন যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারি। কিন্তু কেন? তোমার এখানে প্রধান কাজটা কি? আমি হলাম এখানকার ক্লিনার। খুব ভালো। সত্যি বলতে একটা বিশেষ কারণে আমরা ঠিক তোমার মতো একজনকে খুঁজছিলাম, পেয়ে গেছি। শোনো, এবার আমরা তোমাকে খুব ভালো একটা কাজের প্রস্তাব দেব, ঠিক আছে? কিন্তু তুমি কাউকে বলবে না, শুধু আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাদের তিনজনের মধ্যে? হ্যাঁ। তো কাজটা কি? কাজটা করলে তুমি অনেক টাকা পাবে। এমন একটা সুযোগ হাতছাড়া করো না। ঠিক আছে, আমি রাজি। বলুন কোন বাড়িতে যেতে হবে? এদিকে আয়, আমি তোর জিপ কেটে ছিঁড়ে ফেলবো, অসভ্য। আমি কি করেছি? আমি তোর মায়ের বয়সী, বদমাস। আচ্ছা তুমি এবার শান্ত হও মুকাদ্দেস। আমাদের দেখে কি তোমার ওই ধরনের মহিলা বলে মনে হয়? আমি কিভাবে বলবো? হ্যান্ডসাম বলছেন, টাকার কথা বলছেন, আবার বলছেন কাউকে যেন না বলি। চুপ করো, কাছে এসো, আরো কাছে। কথা শোনো, এবার তুমি ল্যাবরেটরিতে যাবে, একটা ডিএনএ টেস্টের ফলাফলের রিপোর্ট চেঞ্জ করে দেবে। এটাই হলো তোমার আসল কাজ। কাজটা করতে পারলে তুমি অনেক টাকা পাবে। এবার বলো, তুমি কি রাজি আছো? আমি ঠিক বুঝলাম না, রিপোর্ট চেঞ্জ করলে কি হবে? আমরা পরে তোমাকে বিস্তারিত সব বুঝিয়ে বলবো। আগে বলো তুমি প্রস্তাবে রাজি কিনা। এদিকে শোনো, তুমি একটা ভালো কাজই করবে, বুঝেছো? এই ধরো যে তুমি কাজটা করতে পারলে ছোট একটা বাচ্চার জীবন বেঁচে যাবে। কত টাকা পাবো? আচ্ছা দেখো, এখানে কত টাকা আছে দেখতে পাচ্ছ? কাজটা হয়ে গেলেই সব টাকা তোমার হয়ে যাবে। এরপর যখন টাকা শেষ হয়ে যাবে, ঠিক এতগুলো টাকাই এবার আমার কাছ থেকে পাবে। সত্যি? এগুলো ছাড়াও আরো পাবো? পাবে। আচ্ছা হ্যাঁ, শুনুন ম্যাডাম, আমি আবারও বলছি আপনাদের এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারছি না, কারণ ডাস্টবিনে রাখুন টাকাগুলো, জলদি ডাস্টবিনে রাখুন, জলদি রাখুন। এসব কি বলছে? ওরও দেখি টাকার প্রতি লোভ নেই। হ্যাঁ, কি বলছেন? এখানে আমরা তিনজন একসাথে আছি, আর আমাকে আপনারা কিছু টাকা দিচ্ছেন। এখন এটা যদি কেউ দেখে ফেলে আমাদের সন্দেহ করতে পারে, তাই টাকাগুলো ডাস্টবিনে রাখুন। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝেছি। এই নিন আমার কার্ড। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। এখানে এইভাবে কথা বলতে দেখলে মানুষ আমাদের সন্দেহ করবে, ঠিক আছে? রাখুন। এই বোকাটা সত্যি কার্ড আছে মুকাদ্দেস। দেখেছো মুকু, একজন ক্লিনারেরও কার্ড আছে। আশা করি ও আমাদের ঠকাবে না মুকু। সবসময় বাজে চিন্তা করো না তো। হ্যাঁ, আমার মনে হচ্ছে মিটিং আজকে এমনটাই কিছু বলবে। তোমারও তাই মনে হচ্ছে না? গুড মর্নিং। জেনেব ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। ফাতিও রুমে আছে? না ম্যাডাম, নেই। হ্যাঁ, তাহলে মিটিংয়ে আছে? জি না, মিটিংয়ে নেই। স্যার লাঞ্চ করতে গেছেন। আপনি চাইলে ওনার রুমে বসতে পারেন। না, বলছি ও কখন গেছে আর ফিরতে কতক্ষণ লাগবে বলতে পারেন? কখন ফিরবেন বলতে পারবো না। উনি গোজদে ম্যাডামের সাথে গেছেন, তাই হয়তো একটু দেরি হতে পারে।
বেতুল, আমি আসলে ফাতিকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। ওরা কোথায় গেছে তুমি বলতে পারো? অফিসের কাছাকাছি একটাই রেস্টুরেন্ট আছে ম্যাডাম, একটু অপেক্ষা করুন। এই নিন, ঠিকানা লিখে দিয়েছি। অনেক ধন্যবাদ। আচ্ছা আসি তাহলে। এই গোজদে আবার কে? বলুন, আপনি কি বলতে চাইছেন গোজদে ম্যাডাম? আমি বলতে চাইছি, মামলাটা আপনার জন্য না হলেও জেনেব ম্যাডামের জন্য অনেক বড় একটা বিপদ ডেকে আনবে। এর মানে কি? বুঝিয়ে বলছি মিস্টার ফাতি। সেলিমকে ওর আসল বাবার কাছ থেকে দূরে রাখার আর পরিচয় গোপন করার অপরাধে আমরা আমেরিকান আদালতে একটা মামলা দায়ের করব। এই জন্য জেনেব ম্যাডামকে সেলিমকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার জন্য এরতান সাহেবকে ক্ষতিপূরণ সহ সেলিমের সব দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আপনার হয়তো আমাদের ব্যাপারে কোনো ধারণাই নেই গোজদে ম্যাডাম। মানে আপনার কি মনে হয় যে নিজের ছেলেকে কেউ কখনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে? আপনি হয়তো জানেনই না, আমরা শেকিরজিজাদে পরিবার, টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনাদের বিজ্ঞাপনে তা বলে না, কারণ আপনাদের সেলিম পাশা ব্র্যান্ডের মিষ্টির প্যাকেটের উপর সেলিমের ছবি দেওয়া আছে। আর এতে স্পষ্ট এটাই প্রমাণ করে যে সেলিমকে আপনারা আপনাদের কোম্পানির বাণিজ্যিক লাভের জন্যই ব্যবহার করেছেন। সত্যি এটা মনে হয় নিজের ছেলেকে আমরা বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করেছি? আমার ভাবনা দিয়ে এখানে কিছুই যায় আসে না মিস্টার ফাতি। আপনাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। খাচ্ছেন না যে? খিদে নেই। আমাকে ভুল বুঝবেন না, কারণ এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না। আমি শুধু আমার কাজ করার চেষ্টা করছি। কাজের অংশ হিসেবে আমার দায়িত্ব হলো আমার ক্লায়েন্টকে বাঁচানো। শুনুন, আপনি আর আপনার ক্লায়েন্ট একসাথে এই মামলায় পরাজিত হবেন। এখন হয়তো বুঝতে পারছেন না। ঠিক আছে, তাহলে আপনার ধারণা অনুযায়ী কথা বলি। ধরা যাক আমরা মামলায় হেরে গেছি, তাহলে কি আপনি জিতে যাবেন? বুঝিয়ে বলছি, মিস্টার এরতান মামলায় হেরে গিয়ে সারা জীবনই আপনাদের জন্য বাধা হয়ে থাকবে। আমি হয়তো কিছু টাকার জন্য কষ্ট পাবো আর ধীরে ধীরে সেটা মেনেও নেব, কিন্তু আপনি যদি মামলায় হেরে যান কি হবে? সেলিমের, জেনেবের, ওদের কি হবে মিস্টার ফাতি? আমি আপনার জায়গায় হলে এমন ঝুঁকি নিতাম না। বুঝেছি। আপনি আসলে কি চান বলুন তো? আমার অন্য সহকর্মীদের মতো না করে আলোচনা করে সমঝোতা করতে চাইছি। এসব রাজনৈতিক কথাগুলো আদালতের জন্যই রাখবেন। এখন সরাসরি বলুন আপনি আসলে কি চাইছেন। তাহলে সরাসরিই বলছি, $1 মিলিয়ন। $1 মিলিয়ন দেবেন, আমি এই কেসটা ছেড়ে দেব। আমি জানি এটা আপনার জন্য তেমন কিছু না, তবে আশা করি এতে আমার ক্লায়েন্ট সন্তুষ্ট হবে। আপনি সত্যি এই কেসটা ছেড়ে দেবেন? কারণ দীর্ঘমেয়াদী মামলা চালাতে কেউ পছন্দ করে না। যদি আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায় তাহলে তর্কে যাব কেন? আপনার উদ্দেশ্য যদি টাকাই হয় তাহলে এসব ঝামেলার কি দরকার ছিল? মানে ডিএনএ টেস্টের আদেশ কেন, বুঝলাম না। কারণ এতে করে আমাদের সবারই লাভ হবে মিস্টার ফাতি। আপনি ভালো করে ভেবে দেখুন, আমার প্রস্তাব মেনে নিলে আমাদের সবার ঝামেলায় মিটে যাবে। এই মেয়েটা কে? কাল রাতের পার্টির কেউ? কি করি? আশা করি প্রস্তাবটা ভেবে দেখবেন মিস্টার ফাতি। এই প্রস্তাবে আমি না, আপনার ক্লায়েন্ট পেলে খুশি হবে। মিস্টার ফাতি, আবারও বলছি, ভেবে দেখুন, পরে হয়তো আফসোস করবেন। ভালো থাকবেন।
গাড়িটাকে জলদি ফলো করুন, কালো গাড়িটা। হ্যাঁ বলো জেনেব। ফাতি কোথায় তুমি? আমি অফিসে আছি। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার, কিছু হয়েছে? না না কিছু হয়নি, এমনি ফোন করেছি। ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাতে দেখা হবে, তোমাকে মিস করছি। আমিও মিস করছি। প্লিজ একটু তাড়াতাড়ি যান।